গতিপথ কেমন মনে হচ্ছে, কোন দিকে যাচ্ছে? গতিপথটা তো নির্বাচনের দিকে যাওয়া উচিত, কারণ শেষ পর্যন্ত একটা রাজনৈতিক সরকার ছাড়া নির্বাচনটাই সমাধান। হ্যাঁ, রাজনৈতিক সরকার ছাড়া সমাধান সম্ভব নয়। আর রাজনৈতিক সরকার সেটা গায়ের জোরের সরকার হবে না, সেটা জনগণের মতের ভিত্তিতে হবে। আর জনগণের মতের ভিত্তিতে গ্রহণযোগ্য একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারে আসা উচিত। এবং একটা জিনিস খেয়াল করে দেখা উচিত যে এ পর্যন্ত আমাদের এই ভূখণ্ডে যতগুলো গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, 69-এর গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, তারপরে কিন্তু একটা নির্বাচন হয়েছে। 90-এর গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, তারপরে একটা নির্বাচন হয়েছে। এবং 2024-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে আমরা ফ্যাসিস্ট শাসন দেখতে চাই না, একটা ডেমোক্রেটিক কালচার দেখতে চাই, ডেমোক্রেটিক একটা রেজিম দেখতে চাই, ডেমোক্রেটিক গভর্নমেন্ট দেখতে চাই, তা যদি করতে হয় তাহলে একটা নির্বাচিত সরকার ছাড়া আপাত অর্থে গণতান্ত্রিক সিস্টেম অপারেট করার মতো আর তো কেউ নাই। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে প্রত্যাশাটা মানুষের ছিল যে ক্ষতগুলো তৈরি হয়েছিল গত 15 বছরে, সেই ক্ষতগুলো পুরোপুরি নিরাময় সম্ভব না হলেও অন্তত ক্ষত নিরাময়ের একটা পথ রচনা হোক। সেই পথ রচনার জন্য বলা হয়েছিল কিছু ন্যূনতম সংস্কার দরকার। সেই ন্যূনতম সংস্কারের মধ্যে একটা সংস্কার না হলে তো নির্বাচন হবেই না, সেটা হচ্ছে আমাদের সংবিধানের সংস্কারটা না হলে, যদি আমি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা না করতে পারি তাহলে তো সুষ্ঠু অবাধ নির্বাচন হচ্ছে না। 2 নম্বর হচ্ছে সংবিধানের যে সংশোধনীটা 15তম সংশোধনীতে নিয়ে এসে সংবিধানকে সংশোধন অযোগ্য করে ফেলা হয়েছিল 1/3 অনুচ্ছেদ, এবং যার মধ্য দিয়ে এই যে এখন যে আমাদের অনির্বাচিত যে সরকারটা আছে, অভ্যুত্থানের যে সরকার, এই অভ্যুত্থানের সরকারকে কিন্তু একটা সর্বোচ্চ শাস্তির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া আছে। ফলে যদি অভ্যুত্থানের এই সরকারকে আইনগত স্বীকৃতি দিতে হয় তাহলে পরবর্তী পার্লামেন্টে তো সেটা দিতে হবে। তাহলে পরবর্তী পার্লামেন্টে দিতে গেলে দ্রুত একটা নির্বাচন করা ছাড়া অভ্যুত্থানের এই সরকারকে তো আইনগত স্বীকৃতিটা দেওয়া যাবে না। অভ্যুত্থান পরবর্তী যে কাজগুলো হয়েছিল তার একটা আইনগত স্বীকৃতি লাগবে, তার একটা সাংবিধানিক ধারাবাহিকতা লাগবে। সাংবিধানিক যে একটা ব্যবধান হয়েছে, সেই সাংবিধানিক ব্যবধানটাকে আবার আইনসঙ্গত করবার জন্য একটা পার্লামেন্টে একটা অ্যামেন্ডমেন্ট আমাদের লাগবে। ফলে সব কিছু যদি বিবেচনা করি তাহলে একটা অভ্যুত্থান থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসার জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই। এর আগের অভ্যুত্থানগুলো আপনি বলছিলেন, আগের অভ্যুত্থানগুলো হয়েছে, সেই অভ্যুত্থান পরবর্তী নির্বাচন হয়েছে, কিন্তু অভ্যুত্থানের যেই প্রত্যাশা সেটি ব্যর্থ হয়েছে বা পূরণ হয়নি, এরকমের অভিযোগ তো সবাই করে। এই 24-এর পরে যদি স্বাভাবিক একটা নির্বাচন হয়, আপনি যেই বলছেন, প্রথম প্রশ্ন হচ্ছে এই যে নির্বাচনের কথাটি আমরা বলছি, গণতান্ত্রিক ক্ষমতার হস্তান্তর, সেই আলামতটা আমরা দেখতে পাচ্ছি কিনা। আর যদি শুধুমাত্র নির্বাচন, সেটি কি নির্বাচন, আমি ইন্ট্রোতে যেটি বলছিলাম যে সেটি কি সংস্কার পরবর্তী, আপনি যেটি বললেন যে সংবিধান সংস্কারটা অত্যন্ত জরুরি, কিন্তু রাজনৈতিক দলগুলো আসলে এই সংবিধান সংস্কারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে ওরকমের সমর্থন দিচ্ছে না, তাহলে ভবিষ্যৎটা কোথায় যায়? হিস্ট্রি দেখুন, 69-এর অভ্যুত্থানের পরে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের পরে পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন নির্বাচনটাকে বাতিল করে দেওয়ার চেষ্টা করলেন, অথবা গণরায়কে উপেক্ষা করার চেষ্টা করলেন, অথবা গণ আকাঙ্ক্ষাকে পদদলিত করার চেষ্টা করলেন সামরিক শক্তি দিয়ে, তার ফলে কি দাঁড়ালো? মানুষ তো আবার পাল্টার একটা সংগ্রামের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের দিকে চলে যেতে হলো। 90-এর অভ্যুত্থানের পরে 91-এ যখন এলো, 3 জোটের রূপরেখা অনুযায়ী যখন দেশটা চললো না, যখন বলা হয়েছিল যে পরপর কয়েকটা নির্বাচন অন্তত তত্ত্বাবধায়ক সরকার হবে, সেটা যখন হলো না, ফলে আবার একটা বড় আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে বড় আন্দোলনের মধ্য দিয়ে 96-এ আবার একটা বড় আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের জায়গা যেতে হয়েছিল। ঠিক তেমনি এবারও যে অভ্যুত্থানের মধ্যে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল, অন্তত মোটা দাগে যদি 3টা আকাঙ্ক্ষার কথা বলি, একটা হচ্ছে যে আমরা এই যে 14, 18 এবং 24 এই ধরনের তামাশার নির্বাচন দেখতে চাই না, 1। 2 নম্বর হচ্ছে যে দ্রব্যমূল্য সিন্ডিকেট করে জনজীবন যে দুঃসহ করে তোলা হয়েছে, শ্রমিক কৃষকের জীবনটাকে যে দুর্বিষহ করে তোলা হয়েছে, একদিকে ব্যবসায়িক সিন্ডিকেট আর একদিকে লুটপাটকারী এবং টাকা পাচারকারী, তারা মিলে যে একটা কংগ্লোমারেশন হয়েছিল, এই ধরনের বিষয়ে অবসান দেখতে চেয়েছিল। আর তৃতীয়ত হয়েছিল দমন পীড়ন করে দেশ পরিচালনা করা, সেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হোক, সাইবার সিকিউরিটি অ্যাক্ট হোক, পুলিশের নিয়ে রিমান্ড হোক, অথবা আয়নাঘর হোক, অথবা গুম করে দেওয়া হোক, মানে একটা ভয়ের সংস্কৃতি যে তৈরি করা হয়েছিল, এইটার বিপরীতে মানুষের একটা কথা ছিল। এবং মানুষ যখন সাইদ বুক চিতিয়ে দাঁড়িয়ে বুলেট বুকে বরণ করে নিল, ওই মৃত্যু কিন্তু মানুষের মৃত্যু ভয়কে দূর করে দিয়েছিল। ফলে এই যে শত শত মানুষ জীবন দিতে উদ্বুদ্ধ হলো,
হাজার হাজার মানুষ যে আহত হলো, এবং পুলিশের সামনে বলি, আর্মির সামনে বলি, এমনকি কারফিউ যে উপেক্ষা করে মানুষ রাস্তায় নামলো, এখান থেকে শাসকদের কি একটা শিক্ষা হবে না যে দমন পীড়ন চালিয়ে মানুষের কণ্ঠরুদ্ধ করা যায় না? আর একটা শিক্ষা যদি এরকম হতো, আইয়ুব খানের মতন দুর্দণ্ড প্রতাপের সামরিক শাসক, সেও কিন্তু 10 বছরের মধ্যে ওই যেটা বলে ডিকেড অফ ডেভেলপমেন্ট, এটার পরে পরেই তাকে কিন্তু গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে উচ্ছেদ হয়ে যেতে হয়েছিল। এরশাদ এই উন্নয়নের কত গল্প শুনিয়েছে আমাদেরকে, 9.5 বছরের মধ্যে এরশাদ উচ্ছেদ হয়ে গিয়েছে। 2014 সালের এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে উন্নয়নের গল্প শোনানো হয়েছে, এবং তখন বলা হয়েছিল অপশন দুটো, উন্নয়ন চান না গণতন্ত্র চান, যদি উন্নয়ন চান গণতন্ত্র মাইনাস করেন। তো এইরকম কথা যখন বলা হয়েছিল, 10 বছরের মাথায় 24-এ কিন্তু আবার তাকে উচ্ছেদ হয়ে যেতে হয়েছিল। ফলে আমরা অভ্যুত্থানের শিক্ষা আছে, এবং অত্যাচার করার তার পাল্টা প্রতিক্রিয়া কি হয় সেটার একটা শিক্ষা আছে। আবার যে কোনো স্বৈরশাসক যে একটানা 10 বছরের বেশি টিকে থাকতে পারে না, তারও কিন্তু একটা নজির আছে। ফলে আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা এই নজিরগুলো যেন মনে রাখেন।